রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, বাসায় আছেন এবং এই প্যান্ডামিক সিচুয়েশনে সরকারের স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে আছেন। আপনাদের সাথে আছি আমি শাহ আদিউজ্জামান, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা স্টেট কলেজ। আপনারা ইতিমধ্যে জেনেছেন অনার্স তৃতীয় বর্ষ ফাইনাল পরীক্ষার যে চূড়ান্ত সময়সূচি সেটা প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আপনাদের পরীক্ষাকে সামনে রেখে বিভিন্ন বিষয়ের চূড়ান্ত সাজেশন দেখানোর চেষ্টা করব। তার ধারাবাহিকতায় আজ যে বিষয়টা নিয়ে বা যে বিষয়ের সাজেশন নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে আন্তর্জাতিক রাজনীতির মূলনীতি। আন্তর্জাতিক রাজনীতির মূলনীতি এই সাবজেক্টটাতে মোট 15টি অধ্যায় রয়েছে। এই 15টি অধ্যায় থেকে অধ্যায়ভিত্তিক সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্ন আমি এখানে নিয়ে এসেছি। সবচাইতে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে, যে প্রশ্নগুলো আপনাদের জন্য পরীক্ষায় আসবে, সেই প্রশ্নগুলো দিয়ে আজকের এই সাজেশনটা আমি সাজানোর চেষ্টা করেছি। যেহেতু আপনাদের অধ্যায় সংখ্যা অনেক বেশি, 15টা, সুতরাং প্রশ্নের সংখ্যাও একটু বেশি। সবগুলো কোশ্চেনই একটু একটু দেখে যাবেন। 1 নম্বর অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে আন্তর্জাতিক রাজনীতির সংজ্ঞা দাও। আন্তর্জাতিক রাজনীতির সংজ্ঞা দাও বা আন্তর্জাতিক রাজনীতি কি। এরপর 2 নাম্বার যে সংক্ষিপ্ত প্রশ্ন সেটা হচ্ছে আন্তর্জাতিক রাজনীতিকে কি কি উপাদান নিয়ন্ত্রণ করে। 1 নম্বর অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্ন দুটো। এবার আসি রচনামূলক প্রশ্ন। 1 নম্বর অধ্যায় থেকে রচনামূলক প্রশ্ন রাখা হয়েছে দুটো। আন্তর্জাতিক রাজনীতি পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করো এবং 2 নম্বর হচ্ছে আন্তর্জাতিক রাজনীতির প্রকৃতি ও পরিধি আলোচনা করো। 1 নম্বর অধ্যায় থেকে দুটো সংক্ষিপ্ত প্রশ্ন এবং দুটো রচনামূলক প্রশ্ন আপনাদের পড়তে হবে। এরপর 2 নম্বর অধ্যায়। 2 নম্বর অধ্যায়ের পরীক্ষায় আসার মতো সংক্ষিপ্ত প্রশ্ন নেই, সুতরাং এখান থেকে একটা রচনামূলক প্রশ্ন আপনাদের পড়তে হবে। 2য় অধ্যায়ের রচনামূলক প্রশ্ন হচ্ছে বিশ্ব রাজনীতিতে আন্তর্জাতিক আইনের ভূমিকা আলোচনা করো। বিশ্ব রাজনীতিতে আন্তর্জাতিক আইনের ভূমিকা আলোচনা করো। এরপর 3 নম্বর অধ্যায়, সেখানেও সংক্ষিপ্ত প্রশ্ন গুরুত্বপূর্ণ নেই, অর্থাৎ আসার সম্ভাবনা সেরকম কোশ্চেন 3য় অধ্যায়ে নেই। এখান থেকে একটা মাত্র রচনামূলক প্রশ্ন পড়তে হবে, সেটা হচ্ছে আন্তর্জাতিক রাজনীতি অধ্যয়নের পদ্ধতি সমূহ আলোচনা করো। আবার বলছি, আন্তর্জাতিক রাজনীতি অধ্যয়নের পদ্ধতি সমূহ আলোচনা করো। অর্থাৎ আমরা জানি যে আন্তর্জাতিক রাজনীতি অধ্যয়নের বিভিন্ন পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিগুলো আলোচনা করতে হবে। এরপর 4র্থ অধ্যায় বা 4 নম্বর অধ্যায়, এখানে সংক্ষিপ্ত প্রশ্ন 3টা এবং রচনামূলক প্রশ্ন 2টো। সংক্ষিপ্ত প্রশ্ন 1 নম্বর, জাতীয় শক্তি কি বা জাতীয় শক্তি কাকে বলে। 2 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন, ভূ রাজনীতির সংজ্ঞা দাও। 3 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন, জাতীয় স্বার্থ, জাতীয় স্বার্থ বলতে কি বোঝো বা জাতীয় স্বার্থ কি। এই 3টা সংক্ষিপ্ত প্রশ্ন 4র্থ অধ্যায় থেকে পড়বেন। রচনামূলক প্রশ্ন রাখা হয়েছে এখানে দুটো। 1 নম্বর, জাতীয় শক্তির নির্ধারক হিসাবে আন্তর্জাতিক রাজনীতির গুরুত্ব বর্ণনা করো। এখানে একটু মিস্টেক এসেছে, এর আগে আন্তর্জাতিক রাজনীতি আসবে। জাতীয় শক্তির নির্ধারক হিসেবে আন্তর্জাতিক রাজনীতির গুরুত্ব বর্ণনা করো। 2 নম্বর রচনামূলক প্রশ্ন, একটি জাতি অন্য একটি জাতির চেয়ে অধিকতর শক্তিশালী হওয়ার কারণ আলোচনা করো। এই টাইপের যে কোশ্চেনগুলো আছে, এই কোশ্চেনগুলো আপনারা একটু দেখে যাবেন, অর্থাৎ 1-2 দেখলেই কিন্তু আপনারা লিখতে পারবেন। একটা জাতি আর একটা জাতির চেয়ে অধিকতর শক্তিশালী কেন হচ্ছে সেই কারণগুলো আলোচনা করতে হবে। যদি উদাহরণ দিতে চান, আমরা বাঙালি একটা জাতি, ইন্ডিয়ান একটা জাতি, ইংরেজি একটা জাতি রয়েছে। এর ভিতরে আমেরিকান বা ব্রিটিশ তারা আমাদের চেয়ে কেন বেশি শক্তিশালী হলো, সেই কারণগুলো আপনার সেন্স থেকে আপনি এগুলো লিখতে পারবেন। সুতরাং 2-1 করে এই কোশ্চেনগুলো দেখে যাবেন,
অর্থাৎ যে কোশ্চেনগুলো এখানেও আছে সেই কোশ্চেনগুলোকে ছেড়ে যাবেন না। এরপর পঞ্চম অধ্যায় অর্থাৎ 5 নম্বর অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন 3টা এবং রচনামূলক প্রশ্ন মাত্র 1টা। পঞ্চম অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন, শক্তি সাম্য বলতে কি বুঝো? শক্তি সাম্য বলতে কি বুঝো? এটা ইংরেজিতেও আসতে পারে ব্যালেন্স অফ পাওয়ার বা শক্তি সাম্য বলতে কি বুঝো। 2 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন, সন্ত্রাস সাম্য বলতে কি বুঝো? সন্ত্রাস সাম্য বলতে কি বুঝো? এটা হচ্ছে ব্যালেন্স অফ টেরর। সন্ত্রাস সাম্য বলতে কি বুঝো? এবং 3 নম্বর যে সংক্ষিপ্ত প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে নিরস্ত্রীকরণ কি? এই 3টা সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং পঞ্চম অধ্যায় থেকে একটা রচনামূলক প্রশ্ন রাখা হয়েছে, সেই কোশ্চেনটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। সেটা শক্তির ভারসাম্য রক্ষার উপায় সমূহ আলোচনা করো। এখানে শক্তির ভারসাম্য রক্ষার উপায় সমূহ আলোচনা করো, এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর এই অধ্যায়ে আরেকটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে নিরস্ত্রীকরণ সফলতার পথে অন্তরায় সমূহ বর্ণনা করো। নিরস্ত্রীকরণ সফলতার পথে অন্তরায় সমূহ বর্ণনা করো। এরপর 6 নম্বর অধ্যায়। 6 নম্বর অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নের সংখ্যা 6টা এবং রচনামূলক প্রশ্নের সংখ্যা 2টো। এখানে সংক্ষিপ্ত প্রশ্ন 1, পরাশক্তি বলতে কি বোঝো বা পরাশক্তি কি? 2 নম্বর, এক মেরু ব্যবস্থা বলতে কি বোঝো? এক মেরু ব্যবস্থা বলতে কি বোঝো? 3 নম্বর, পরাশক্তি হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে মূল্যায়ন করো। 4 নম্বর, বহুমেরুকেন্দ্রিকতা বলতে কি বোঝো? 5 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন, বাফার স্টেট কি? 6 নম্বর, বর্তমান আন্তর্জাতিক রাজনীতির গতিধারা কি বহুমেরু কেন্দ্রিক? আলোচনা করো। বিষয়গুলো হচ্ছে যে আপনাদের এই সাবজেক্টটা যেহেতু আন্তর্জাতিক রাজনীতির মূলনীতি, এখানে একটু বেশি পড়তে হবে, এটা স্বাভাবিক। আর আপনারা অনার্স 3য় বর্ষে পড়েন, সুতরাং একটু বেশি সিলেবাসটা। এখানে যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো গুরুত্ব সহকারে দেখে যাবেন। সংক্ষিপ্ত কোশ্চেন রাখা হয়েছে 6টা, সবগুলো 6ষ্ঠ অধ্যায়ে পাবেন। এরপর এই 6ষ্ঠ অধ্যায় থেকে 2টো রচনামূলক প্রশ্ন রাখা হয়েছে। 1 নম্বর, পরাশক্তি বলতে কি বোঝো? পরাশক্তি হিসাবে আন্তর্জাতিক রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের একক প্রাধান্যের কারণ ও ফলাফল আলোচনা করো। পরাশক্তি বলতে কি বোঝো? পরাশক্তি হিসাবে আন্তর্জাতিক রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের একক প্রাধান্যের কারণ ও ফলাফল আলোচনা করো। 2 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন, ক্ষুদ্র রাষ্ট্রের নিরাপত্তা রক্ষার উপায় সমূহ বর্ণনা করো। এই কোশ্চেনগুলো আপনারা নিজেদের মতো করে লিখতে পারবেন। ক্ষুদ্র রাষ্ট্রের নিরাপত্তা রক্ষা করতে গেলে কি কি করতে হবে, অর্থাৎ বাংলাদেশকে যদি একটা ক্ষুদ্র রাষ্ট্র হিসেবে ধরি, নেপালকে যদি একটা ক্ষুদ্র রাষ্ট্র হিসেবে ধরি, ভুটানকে যদি ক্ষুদ্র রাষ্ট্র হিসেবে ধরি, তাহলে সেই রাষ্ট্রের সিকিউরিটি রক্ষা করার ক্ষেত্রে কি কি উপায় আছে আপনার মনে হয় সেই উপায়গুলো এখানে আলোচনা করবেন। এরপর 7ম অধ্যায়ে যাই। 7ম অধ্যায়ে সংক্ষিপ্ত প্রশ্ন রাখা হয়েছে 2টো এবং রচনামূলক প্রশ্ন মাত্র 1টি। 7ম অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে জাতীয়তাবাদ কি? জাতীয়তাবাদ কি? আর 2 নম্বর হচ্ছে আন্তর্জাতিকতাবাদ কি বা আন্তর্জাতিকতাবাদ বলতে কি বোঝো? এই 2টো প্রশ্ন, জাতীয়তাবাদ কি আর একটা হচ্ছে আন্তর্জাতিকতাবাদ বলতে কি বোঝো, 7ম অধ্যায় থেকে। এখানে 7ম অধ্যায়ের রচনামূলক প্রশ্ন 1টা, জাতীয়তাবাদ বলতে কি বুঝো? জাতীয়তাবাদের উপাদানগুলো আলোচনা করো। জাতীয়তাবাদটা আসলে কি এটা আপনারা জানেন। জাতীয়তাবাদ হচ্ছে একটা মানসিক ধারণা যেটা থাকার কারণে একটা জাতি অন্য জাতি থেকে নিজেদেরকে আলাদা মনে করে, আর জাতীয়তাবাদের কারণেই একটা জাতির সৃষ্টি হয়। সুতরাং জাতি গঠনের যে উপাদান বা জাতীয়তাবাদের সেই উপাদানগুলো এখানে আলোচনা করতে হবে। এরপর 8ম অধ্যায়ের রচনামূলক প্রশ্ন
আপনাদের না পড়লে চলবে। এখানে সংক্ষিপ্ত প্রশ্ন রাখা হয়েছে মাত্র দুটো। একটা হচ্ছে সাম্রাজ্যবাদ কাকে বলে, 2 নাম্বার হচ্ছে সাম্রাজ্যবাদের বৈশিষ্ট্য লিখো। মাত্র দুটো প্রশ্ন দেখবেন, সাম্রাজ্যবাদ কাকে বলে এবং সাম্রাজ্যবাদের বৈশিষ্ট্য লিখো। অধ্যায় 9, এখানে সংক্ষিপ্ত প্রশ্ন 3টা এবং রচনামূলক প্রশ্ন মাত্র দুটো। সংক্ষিপ্ত প্রশ্ন 1, উপনিবেশবাদ বলতে কি বুঝো? উপনিবেশবাদ বলতে কি বুঝো? 2 নাম্বার, নব্য উপনিবেশবাদ কি? 3 নাম্বার, নব্য উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। এই 3টা সংক্ষিপ্ত প্রশ্ন। নবম অধ্যায়ের রচনামূলক প্রশ্ন দুটো। 1 নাম্বার, বর্তমান বিশ্বে নব্য উপনিবেশবাদের প্রকৃতি ব্যাখ্যা করো। এবং 2 নাম্বার, তৃতীয় বিশ্বে নব্য ঔপনিবেশিক শোষণের বিভিন্ন কৌশল সম্পর্কে আলোচনা করো। এরপর 10ম অধ্যায়ে যাব। 10ম অধ্যায়ে সংক্ষিপ্ত প্রশ্ন রাখা হয়েছে দুটো আর রচনামূলক প্রশ্ন একটা। সংক্ষিপ্ত প্রশ্ন 1, স্নায়ুযুদ্ধ বলতে কি বোঝো? স্নায়ুযুদ্ধ বলতে কি বোঝো? এবং 2 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে দাতাত কি? 10ম অধ্যায়ের রচনামূলক প্রশ্ন 1, স্নায়ুযুদ্ধের কারণগুলো বিশ্লেষণ করো। স্নায়ুযুদ্ধের কারণগুলো বিশ্লেষণ করো। 11 অধ্যায়। 11 অধ্যায় একটু বড়, এখানে আপনাদের রচনামূলক প্রশ্নের সংখ্যা একটু বেশি। যাই হোক, সংক্ষিপ্ত প্রশ্ন 1, জোট নিরপেক্ষ আন্দোলন কি বা ন্যাম কি? জোট নিরপেক্ষ আন্দোলনের পরিবর্তে এখানে ন্যাম থাকতে পারে, NAM অর্থাৎ নন অ্যালায়েন্স মুভমেন্ট, এটা থাকতে পারে। ন্যাম আন্দোলন কি, ন্যাম কি বা জোট নিরপেক্ষ আন্দোলন কি? এরপর 2 নাম্বার, জোট নিরপেক্ষ আন্দোলনের বৈশিষ্ট্য লিখো। 3 নাম্বার, সার্কের লক্ষ্য ও উদ্দেশ্য লিখো। এবং 4 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন, ভেটো কি? আপনাদের এই 11 অধ্যায়ে রচনামূলক প্রশ্ন 4টা, সহজ আছে, দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখানে সংক্ষিপ্ত প্রশ্ন 1 নাম্বার, OIC এর কার্যক্রম সমূহ আলোচনা করো। OIC অর্থাৎ অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজ এর কার্যক্রম সমূহ অর্থাৎ OIC কি কি কাজ করে সেই কাজগুলো আপনাকে আলোচনা করতে হবে, সহজ আছে। 2 নাম্বার, বিশ্ব শান্তি রক্ষায় জাতিসংঘের ভূমিকা মূল্যায়ন করো। প্রশ্নটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, অর্থাৎ জাতিসংঘ বিশ্ব শান্তি রক্ষায় কি কি কাজ করে যাচ্ছে সেই বিষয়গুলো মূল্যায়ন করতে হবে। 3 নাম্বার, সার্কের গঠন ও কার্যক্রম আলোচনা করো। আপনারা জানেন দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সাহায্য সহযোগিতার যে সংগঠন রয়েছে সেটার নাম হচ্ছে সার্ক। এই সার্কের গঠন এবং তার কার্যক্রম এটা আলোচনা করো। 4 নম্বর হচ্ছে বিশ্বায়নের সুফল ও কুফল আলোচনা করো। 12 নম্বর অধ্যায়ে কোনো সংক্ষিপ্ত প্রশ্ন আপনাদের পড়তে হবে না। এখানে রচনামূলক প্রশ্ন দুটো। আন্তর্জাতিক বিরোধ সমূহের শান্তিপূর্ণ মীমাংসায় জাতিসংঘের ভূমিকা আলোচনা করো। আন্তর্জাতিক বিরোধ সমূহের শান্তিপূর্ণ মীমাংসায় জাতিসংঘের ভূমিকা আলোচনা করো। 2 নাম্বার, সংঘাত ও বিরোধের সংজ্ঞা নিরূপণ করো। সংঘাত ও বিরোধের শান্তিপূর্ণ মীমাংসার উপায়সমূহ বর্ণনা করো। অধ্যায় 13, এখানে আপনাদের সংক্ষিপ্ত প্রশ্ন পড়ার প্রয়োজন নেই, এখানে রচনামূলক পড়বেন। পররাষ্ট্র নীতি বলতে কি বোঝায়? পররাষ্ট্র নীতির নির্ধারক সমূহ আলোচনা করো। 2 নাম্বার, পররাষ্ট্র নীতির উদ্দেশ্য সমূহ উল্লেখ করো। 3 নাম্বার, বাংলাদেশের পররাষ্ট্র নীতি বা বৈদেশিক নীতির লক্ষ্য ও উদ্দেশ্য সমূহ লিখো। একটু বলি, পররাষ্ট্র নীতির ইংরেজি হচ্ছে ফরেন পলিসি, বাংলায় বলে পররাষ্ট্র নীতি, এটাকে বৈদেশিক নীতিও বলা হয়। এরপর 14 নাম্বার অধ্যায়, এখানে সংক্ষিপ্ত প্রশ্ন 3 এবং রচনামূলক প্রশ্নের সংখ্যা 2। 14 অধ্যায়ে সংক্ষিপ্ত প্রশ্ন 1, কূটনীতির সংজ্ঞা দাও। কূটনীতি সংজ্ঞা দাও বা কূটনীতি কি? 2 নম্বর হচ্ছে গোপন কূটনীতি কি? 3 নম্বর, অর্থনৈতিক কূটনীতি কি?
রচনামূলক প্রশ্ন, জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কূটনীতিকদের ভূমিকা আলোচনা করো। জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কূটনীতিকদের ভূমিকা আলোচনা করো। 2 নম্বর, কূটনৈতিক বিমুক্তি কি? একজন কূটনীতিবিদ কি কি সুবিধা ভোগ করেন? 15তম অধ্যায় এবং শেষ অধ্যায়। সংক্ষিপ্ত প্রশ্ন 1, নয়া বিশ্ব ব্যবস্থা কি? 2, নয়া আন্তর্জাতিক অর্থ ব্যবস্থা কি? 3 নম্বর, সাম্রাজ্যবাদ কি? রচনামূলক প্রশ্ন 2, বিশ্বায়ন কি? বাংলাদেশের উপর বিশ্বায়নের প্রভাব আলোচনা করো। আবার বলছি, বিশ্বায়ন কি? বাংলাদেশের উপর বা বাংলাদেশে বিশ্বায়নের প্রভাব আলোচনা করো। 2 নম্বর, নয়া আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার উপাদান সমূহ বর্ণনা করো। নয়া আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার উপাদান সমূহ বর্ণনা করো। আপনাদের মোট এই 15টি অধ্যায় রয়েছে। 15টি অধ্যায় যে প্রশ্নগুলো আপনাদের জন্য রাখা হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং আগেই বলেছি আপনাদের অধ্যায়ের সংখ্যা অনেক বেশি, সুতরাং প্রশ্ন একটু বেশি হয়েছে। সুতরাং প্রত্যেকটা অধ্যায় থেকে যদি আপনি একটা করেও পড়েন তারপর আপনাকে 15টা পড়তে হবে। সেই হিসেবে এখানে কোশ্চেন সাজানো হয়েছে। আশা করি সেই বিষয়ে গুরুত্ব সহকারে পড়াশোনা করবেন। আর যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাতে পারবেন। আর অন্য কোন সাবজেক্টের সাজেশন আপনাদের প্রয়োজন হতে পারে বা কোনটা দিলে আপনাদের ভালো হয় সেটা কমেন্টসের মাধ্যমে জানাতে পারবেন। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, সবার পরীক্ষা সুন্দর হোক। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।